আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমরা সবাই ভালো থাকতে চাই, আপনি ভালোর দলে। যারা ভালো নেই, আল্লাহ যেন তাদের ভালো থাকার ব্যবস্থা করে দেন, আমিন। আমি হৃদয় চৌধুরী, আমি ওয়াশিংটন ডিসিতে থাকি। আমি আজকে আমার মামার বাড়ি নিয়ে কিছু ঘটনা বর্ণনা করব। তবে ঘটনা বর্ণনার পূর্বে আমি ভূত এফএম সম্পর্কে কিছু আমার পুরনো স্মৃতি বলতে চাচ্ছি সবার সাথে। 2010 সালে যখন ভূত এফএম শুরু হয়, একদম প্রথম এপিসোড থেকে আমি টানা 2 বছর একটি এপিসোডও ভূত এফএম এর মিস দেইনি। আমি তখন ইন্টারে পড়তাম যখন ভূত এফএম শুরু হয়। তো ইন্টারের 2 বছরে আমি ঢাকা তেজগাঁও কলেজে পড়তাম। তো ইন্টারের এই 2 বছরে আমি গ্রামে খুব কম গিয়েছি, সর্বোচ্চ 7 থেকে 8 বার, 4টা ঈদে 4 বার, আর কোনো অকেশন বিয়ে প্রোগ্রাম বাবদ অথবা 2-3 বার গ্রামে যাওয়া হয়েছে, এর বেশি যাওয়া হয় নাই। তো একটা ভূত এফএম শোনার একটা ছিল 2010 সালের ডিসেম্বরের দিকে একবার একটা ঘটনা ঘটে। আমি মামার বাড়িতে ছিলাম, তো শুক্রবার ছিল, আনফরচুনেটলি এটা শুক্রবার পড়ে যায়। তো দিনের বেলায় আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে কিভাবে ভূত এফএম শুনবো। তো দিনের বেলায় আমরা প্ল্যান করি যে মামার বাড়ির দোতলায় আমরা রাতে থাকবো। তো আমি দোতলায় ওঠার পর চেক করি যে সেখান থেকে এফএম ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে কিনা। তো দেখি যে হ্যাঁ, ঠিকঠাক এফএম ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে। তো আমি খুব নিশ্চিন্ত ছিলাম যে ভূত এফএম শোনা যাবে। কিন্তু বিপত্তি ঘটে যখন রাতে ঘুমানোর সময় আসে, তখন আমাদেরকে নিচে থাকতে দেয়। তো নিচে থাকতে দেওয়ার কারণে যখন আমি ফ্রিকোয়েন্সি সেট করতে যাই, দেখি যে আসতেছে না, শোনা যাচ্ছে না। তো তখন আমি হতাশ হয়ে যাই, কিন্তু আমার তো শুনতেই হবে, কারণ তখন এমন ছিল ব্যাপারটা যে যদি একটা এপিসোড মিস হয়ে যায় তো মিস, এটা দ্বিতীয়বার শোনার কোনো সুযোগ ছিল না। আমি জানতাম না, আমি জানি না আসলে শোনার কোনো সুযোগ ছিল কিনা তখন রিপিটেড, বাট আমার জানা ছিল না। আমি যেটা ভাবতাম যে এপিসোড মিস হয়ে গেলে এটা আর আমি শুনতে পাবো না। তখন তো বাটন ফোন ছিল, ইন্টারনেটেরও এত অ্যাভেলেবিলিটি ছিল না, এত ভালো জানতাম না কিভাবে ইন্টারনেট চালাইতে হয়, কি আসলে বিষয়। যাই হোক, বাটন ফোন ছিল। তো যখন দেখি যে ফ্রিকোয়েন্সি ধরতে পারতেছি না, আমি খুব হতাশ হয়ে যাই এবং বেপরোয়া হয়ে যাই যে যেভাবেই হোক আমাকে শুনতেই হবে। তখন আমি বিভিন্ন বুদ্ধি খুঁজতে থাকি যে কিভাবে আমি ভূত এফএম শুনবো। তো তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে যে দেখি কোথাও তার পাওয়া যায় কিনা, চিকন তার, আমাদের গ্রামের ভাষায় গুনা বলে। তো আমি তার খুঁজতে থাকি। ওই নিচে আমাদেরকে যে রুমটাতে থাকতে দিয়েছিল, ওই রুমটাতে আবার বিল্ডিং করার সময় যেই বাড়তি জিনিসগুলা বেঁচে যায় সেগুলা রাখা ছিল। তা আমি সেখানে খুঁজতে থাকি যে কোথাও আমি তার পাই কিনা। তো তারপর আমি চিকন একটা তারের কুণ্ডুলি পাই। পাওয়ার পর আমি সেখান থেকে একটা কাঠের টুকরা নেই, সেই কাঠের টুকরার মধ্যে তারটা পেঁচাই, অনেকটা তার পেঁচাই সেরা। তারপর ওই তারের পেঁচানো অংশটা, এটাকে ভেন্টিলেটর বলে, একদম উপরের দিকে ভেন্টিলেটর থাকে, ভেন্টিলেটরের মধ্যে ওইটারে মানে ঢুকায়া ঘর থেকে বাইরের দিকে দিয়ে দিই। আর ওই তারের আরেকটা অংশ ওইখান থেকে টাইনা একদম বিছানার কাছে নামাই নিয়ে আসি, আইসা তারপর ওইটা ফোনের মধ্যে পেঁচাই। তারপরে যখন এফএম এর ফ্রিকোয়েন্সি সেট করি, দেখি যে হ্যাঁ, এখন একদম স্পষ্ট শোনা যাচ্ছে। তো ওই দিন আরো একটা বিষয়, মজার একটা বিষয় ঘটনা ঘটে। এটা আমার একটা স্মৃতি এফএম নিয়ে, ভূত এফএম নিয়ে, সেই জন্য বলতেছি। আমরা ছিলাম ওই দিন বীরপাশা গ্রামে। আর ওই দিন এই বীরপাশা গ্রামের দিক দিয়ে একটা ঢাকা সিলেট হাইওয়ে আছে, একদম ঠিক গ্রামের পাশ দিয়ে গেছে। ওই হাইওয়েতে একটা জায়গা নিয়ে ভৌতিক ঘটনা বর্ণনা করা হচ্ছিল যে রাতের বেলা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়, এবং ওই জায়গাটা ছিল ইসলামপুরের কাছাকাছি একটা জায়গা। তা আমরা যখন বীরপাশা গ্রামের পরের গ্রামই হচ্ছে ইসলামপুর, তা আমরা যখন ওই ইসলামপুর গ্রামের গল্প শুনতেছিলাম, তখন মানে আমরা এমন ভয় পাইতেছিলাম যে মানে আমাদের পাশের গ্রামেই এই জায়গাটা হন্টেড, এবং এমন একটা ফিলিংস হইতেছিল যে মনে হয় যেন ইসলামপুর গ্রাম থেকে আমাদের দিকে ওই ভূতগুলা তাকায় আছে, এমন একটা ফিলিংস হইতেছিল। তো এটা আমার জীবনে অনেক মজার একটা স্মৃতি। অনেকটা সময় নষ্ট করে ফেললাম এটা বলতে গিয়ে, আমি দুঃখিত। আমি মূল ঘটনায় চলে যাই। আজকে আমি যে ঘটনা বর্ণনা করব তা আমি আমার মামাতো ভাই নাফিন খানের প্রতি উৎসর্গ করতে চাই, কারণ ঘটনা পাঠানোর জন্য সে আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমি যে ঘটনা বর্ণনা করব তা অর্ধশতবর্ষ একটি পুরনো জমিদার বাড়ি নিয়ে, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বুদন্তি ইউনিয়নে অবস্থিত। মূলত এটি আমার মামার বাড়ি।
ঘটনা শুরুর আগে আমি একটু জমিদার বাড়ির বর্ণনা দিতে চাই, যাতে শ্রোতা বন্ধুরা কল্পনায় ঘটনাস্থলের ছবি আঁকতে পারে। এই জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রায় 150 বছর পূর্বে। বংশধর ও ভিটা বৃদ্ধির কারণে মূল জমিদার বাড়ির তেমন কোনো চিহ্ন বাকি থাকে না, কিন্তু জমিদার বাড়ির পুরনো সেই প্রাচীরগুলো আজও জমিদার বাড়ির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাতে বানানো পাতলা পাতলা ইট, মাটি এবং চুন মিশ্রিত করে সিমেন্টের মতো ব্যবহার করা হয় প্রাচীর বানানোর সময়। তো আমি ইমেলের সাথে আপনাকে কিছু ছবি অ্যাটাচ করে দিচ্ছি। আপনি যদি ভূত.com পেজে শ্রোতা বন্ধুদের জন্য ছবিগুলো পোস্ট করেন তাহলে খুশি হব। মূল বাড়ির পিছনে 63,000 বর্গফুটের বিশাল একটি পুকুর রয়েছে এবং সেই পুকুরের পাড়ে একটি মসজিদ রয়েছে। তো ওই মসজিদের ঠিক সামনে একটা কবরস্থানও আছে। ছোটবেলা থেকে ওই কবরস্থান, মসজিদ, ওইখানে একটা বাঁশঝাড়ও আছে। মানে হচ্ছে মূল বাড়ির পিছনে বড় একটা পুকুর পাড়ে মসজিদ, মসজিদের সামনে কবরস্থান এবং কবরস্থানের পর হচ্ছে বাঁশঝাড়। তো এই এরিয়াটা খুবই ভয়ঙ্কর, আমরা ভয় পাইতাম। সন্ধ্যার বিকালের পর থেকে ওই দিকে আমরা ভয়ে যাইতাম না। আর কি যে জমিদার বাড়ি হওয়ার কারণে ওই বাড়ির চতুর্দিকে আবার একটা খাল খনন করা ছিল, যাতে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। যদিও এখন খালটা প্রায় নিশ্চিহ্ন। এখন যেটা হয়েছে যে মূল বাড়িটা হচ্ছে ওই গোলের মতো করে খালটা কাটা ছিল, যদিও প্রপারলি রাউন্ড শেপ না। তো মূল বাড়িটা হচ্ছে মাঝখানে এবং বাড়ির চতুর্দিকে প্রচুর খোলা জায়গা আছে। মূল বাড়িটা যতটুক তার থেকে প্রায় 3 গুণ অংশ খালি। তো খালি জায়গাগুলোতে যা হয় সেখানে বাঁশঝাড় এবং কি দেখা গেছে যে এরকম ঝোপঝাড় হয়ে রয়েছে এরকম। তো যে জন্য ওই জায়গাগুলো একটু মানে রাতের বেলা সন্ধ্যার পর একটু ভয়ঙ্কর লাগে। তো আমি আজকে 5টি ঘটনা বর্ণনা করব এই বাড়ির অভিজ্ঞতা নিয়ে। এর মধ্যে একটি ঘটনা আমি নিজে ফেস করছি। তো আমি ঘটনা শুরু করি। ঘটনা 1, যা আমার নিজের সাথে ঘটা 2001 অথবা 2002 সালের দিকের কথা। আমি সময়টা একদম এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না। আমার বয়স তখন 8 অথবা 9 হবে। তো আমরা সবাই মামার বাড়িতে বেড়াতে যাই। আমরা 7 জন কাজিনকে বাড়িতে রেখে বাকি সব বড়রা আমাদের পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিকেলবেলা কিছু সময়ের জন্য বেড়াতে যায়। তো বড়রা চলে যাবার পর আমার বড় 2 বোন, শিফা আপু, মেরি আপু, ওরা 2 জন সেই আত্মীয়র বাড়িতে যাবার ইচ্ছা করে। তো তখন তারা আমার এক খালাতো ভাই, শাওন ভাই, তাকে নিয়ে তারা 3 জন সেই আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় বীরপাশা গ্রাম থেকে। তো পাশের গ্রামে, ওই আত্মীয়র বাড়ি বীরপাশা গ্রামে ছিল না, ওই আত্মীয়র বাড়ি ছিল পাশের গ্রামে। ওরা যখন সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পায়ে হাইটে যাওয়া যায় এতটুকু দূরত্ব, তো পায়ে হাইটে ওরা যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা রাস্তা চিনতে পারে না। ওরা আসলে রাস্তা চিনতো না। তো ওরা ফিরে আসে। আমার 2 বোন আর খালাতো ভাই ওরা ফিরে আসে। আমরা থাকি 4 জন, আমরা 4 জন বাড়িতে ছিলাম। আমি, আমার 1-1.5 বছরের ছোট মামাতো বোন আনিকা, আমার 2 বছরের ছোট খালাতো ভাই সোহান আর রূপা আপু। আমরা 4 জন ছিলাম বাড়িতে, আর ওরা 3 জন চলে গেছিল সেই আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য। ওরা যখন রাস্তা চিনতে পারে না, ওরা ফিরে আসে। ফিরে আসার পর মূল বাড়ির সামনের দিকে একটা বাগান আছে, কাঠ বাগান, আর একটা ঈদগাহ আছে। এটা সেই বাড়ির অংশের মধ্যে পড়ে। একটা ঈদগাহ আছে, একটা মাদ্রাসাও আছে। তো যখনকার ঘটনা তখন সেই মাদ্রাসাটা ছিল না। তো মূল বাড়ির সামনে একটা কাঠ বাগান আছে। তো আমার বোন এবং খালাতো ভাই যখন ফিরে আসে, ওরা সেই কাঠ বাগান থেকে ডাক দেয় আমার মামাতো বোন আনিকাকে, যে এই আনিকা, আমরা তোকে নিয়ে যাব, আমরা তো রাস্তা চিনতেছি না, তুই যাবি আমাদের সাথে? তো ইতিমধ্যে তারা যখন চলে যায়, আমি, আনিকা, রূপাপু, সোহান, আমরা 4 জন বাড়ির ছাদে উঠি। তখন এই বাড়িটা দোতলা ছিল না। আমরা বাড়ির ছাদে উঠি এবং ছাদে ওঠার কোনো সিঁড়িও ছিল না, একটা বাঁশের মই দিয়ে উঠতে হতো। তো আমরা ছাদের উপর ছিলাম। তো ওই কাঠবাগান থেকে আমার বোন ডাক দেয় আনিকাকে, যে আমরা রাস্তা চিনতে পারতেছি না, তুই কি যাবি আমাদের সাথে? তুই রাস্তা চিনে নিয়ে যাবি। আনিকা খুব মহা খুশিতে তাদের সাথে চলে যায়।
তো মন খারাপ হয়ে যায়। আমি, সোহান, রূপা আপু, আমরা তিনজন মাত্র বাকি আছি বাড়িতে। বাকি সবাই চলে গেছে ওই আত্মীয়র বাড়িতে। তো আমরা তিনজন রয়ে গেলাম। স্বাভাবিক অর্থে আমাদের মন খারাপ হওয়ার কথা। তো আমরা তখন ওইখানে একটা জাম্বুরা গাছ ছিল, সেখান থেকে একটা জাম্বুরা পারি। জাম্বুরা পেরে সেটাতে ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আবার বাগান থেকে ডাক আসে। আমার বোন মেরিয়াপু বলতেছে যে এই এই রূপা, তুই আমাদের সাথে যাবি, গেলে চল। তো আমরা ছাদের উপরে ছিলাম, তো আমরা দেখার চেষ্টা করতেছি যে মেরিয়াপিনকে দেখা যাচ্ছে কিনা। তো আমরা ছাদের যে অংশ থেকে তাকাই, দেখি যে মেরিয়াপুকে ওই বাগানের মধ্যে দেখা যাচ্ছে না। তো দেখা না যাওয়ার কারণ হচ্ছে যে ওইদিকে একটা ওয়ালের মতো করা ছিল, সেইটার কারণেই মূলত দেখতে পারতেছিলাম না। তো আমরা ভাবলাম যে হয়তো ওইখানে আছে, তো শুধু রূপা আপুকে ডাক দিছি, আমাকে আর সোহানকে তো অফার করে নাই। তো তো লুভি রূপা আপু মানে খুশিতে একদম আত্মহারা হয়ে যায় যে ওকে, তাকে নিবে, হ্যাঁ সে যাবে। তো সে তাড়াতাড়ি বাঁশের মই দিয়ে নেমে তাদের সাথে যাওয়ার জন্য সে চলে যায়। তো যখন আমার মামার বাড়ির গেটটা পার হওয়ার পর সে দেখে যে কাউকেই দেখা যাচ্ছে না। ওই জায়গাটা অনেকটাই খোলা অংশ, কাঠবাগান। তো দেখতেছে যে কাউকে দেখা যাচ্ছে না। তখন আমরা এমনি কাঠবাগানটাকে ভয় পাইতাম, কারণ ওই কাঠবাগানটার একদম শেষের দিকে একটা আম গাছ ছিল, অনেক পুরনো এবং বিশাল একটা আম গাছ, এবং ঠিক আম গাছটার পরেই হচ্ছে ওই যে পিছনের যে বড় পুকুরটা। তো এই অংশটা কে আমরা সবাই ভয় পাইতাম, হন্টেড ভাবতাম ছোটবেলা থেকে, ভয় লাগতো, ভুতুরে লাগতো। তো যখন দেখে যে কাঠবাগানে কেউ নাই, তখন রূপাপু আসলে ভয় পায় ফিরে আসে। তো ফিরে আসার পর ফিরে এসে আবার ছাদে উঠে আমরা তো ভর্তা বানানোতে মশগুল। এখন আবার বাগান থেকে ডাক আসে যে এই সোহান, তুই আমাদের সাথে যাবি, গেলে চল। আমার বোন মেরিয়াপুর সুরে ডাকতেছে, এই সোহান, তুই আমাদের সাথে যাবি, গেলে চল। সোহান উত্তর দেওয়ার আগেই আমি কিছুটা বিরক্ত হই। তো আমি সোহানরে বলি যে সোহান, তুই কোনো উত্তর দিবি না, রূপাপুরে একবার ডাইকা নিয়ে বোকা বানাইছে, তোরেও বোকা বানাবে। তো তখন সোহান আর কোনো উত্তরই দেয় না। আর আমারও বিরক্তি লাগতে থাকে যে একটু পর এসে একজনকে ডাকে আর একজনকে নেয়, আরেকজনকে নিবে না। তখন কিন্তু বাচ্চা হিসাবে মন খারাপ হয়। তারপর আমরা ভর্তা বানানোতে মনোযোগী হই, ভর্তা বানাই, ছাদে বসে ভর্তা খাই। এরপর আর কাউকে ডাকে না। তো আমাদের যখন ভর্তা খাওয়া শেষ হয়, তখন আমরা যখন ছাদ থেকে নামতে যাই, বাঁশের সিঁড়ি বেয়ে নামতে হতো। তো একজন করে নামতে হতো। তো প্রথম রূপা আপু নামার সময় রূপা আপু যখন অর্ধেকটা মই নামার পর সেখান থেকে পড়ে তার পা মচকে যায়। তখন সে বলে যে তাকে কেউ নামার সময় ধাক্কা দিছে। তো বড়রা ভাবে যে হয়তোবা আমার ধাক্কা লাগছে, কাইন্ড অফ আমার উপরই দোষটা চলে আসে। তো আমি তো ধাক্কা দেই নাই, আর তখন আমি তো বাসেই উঠি নাই, কারণ একজন নামার পর তারপর আরেকজন নামবে, একসাথে দুইজন ওই মই দিয়ে নামাটা রিক্স, আমরা নামতাম না এমন ভাবে। রূপাপু বলেও যে না, হৃদয় তো ধাক্কা দেয় নাই এসে। তো এখন প্রশ্ন হলো যে আসলে যদি রূপাপুকে কেউ ধাক্কা দিয়ে থাকে, তাহলে কে ধাক্কা দিল, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে যে ডাকতেছিল বাগান থেকে, সেটা কে ডাকতেছিল? আমার বোন মেরিয়াপুর সুর ধরে যে ডাকলো, একবার রূপাপুকে ডাইকা নিল, তারপর সোহানকে ডাকলো, সেটা কে ছিল? কারণ হচ্ছে, টুইস্টটা হচ্ছে এখানে, যখন আমার দুই বোন শাওন ভাই ফিরে আইসা আনিকাকে রাস্তা চিনায় নেওয়ার জন্য ডেকে নিয়ে যায়, তো আমার মামাতো বোন আনিকা তো সেই আত্মীয়র বাড়ির রাস্তা চিনতো। তারা তো চলে গেছে, তারা চারজন কিন্তু চলে গেছে ওই আত্মীয়র বাড়িতে, তারা ফিরে আসে নাই। তাহলে রূপা আপুকে আর সোহানকে আমার বোনের সুর ধরে বাগান থেকে কে ডাকলো? আর আমার বোনের সুর নকল করে কেউ আমাদের সাথে প্র্যাঙ্ক করারও কোনো সম্ভাবনাই ছিল না। তো আমরা এটা বুঝতে পারি যে এটা নিশির ডাক বলে গ্রামে একটা কথা আছে, এমন কিছু হইতে পারে। তো এই একটা ঘটনা ঘটে, বাট তারপর ভয়ঙ্কর বা খারাপ কিছু আমাদের সাথে ঘটে না। ঘটনা 1। ঘটনা 2, এই বাড়ির ছেলে রিফাত, আমার সম্পর্কে আমার মামাতো ভাই, সে একদিন বাড়ি থেকে বের হয়, তার বাড়ির সামনে কিছু দোকান আছে, সেখান থেকে কিছু কেনাকাটা করার জন্য।
তো সে বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে ওই বাগানটা সামনে পড়ে। তো সে বাগানটার মানে কোনাকুনি গেলে রাস্তাটা একটু ছোট হয়, আর রাস্তা ধরে গেলে এলের মতো একটু বেশি জায়গা ঘুরতে হয়। তো যে কারণে সচরাচর একটু কোনাকুনি যাওয়া হয়, যে কাজটা মানুষ করে। তো সে বাগানের একটু ভিতর ধরে হাঁটা শুরু করে। তেমন সময় সে দেখে যে চাঁদের আলোতে একটু ছায়ার মতো পড়ে আছে। তার বাড়ির সামনে লাইটও ছিল, একটা গাছের ছায়া এটা গাছ দিয়ে দেখাই যাচ্ছে যে গাছ থেকে ছায়াটা গেছে। তো সে তো স্বাভাবিক সোজা হাঁটতেছে, ওই ছায়ার উপর দিয়ে সে হাইটা যায়। হাইটা যাওয়ার পরেই দেখে যে ওর ঘাড়ের মধ্যে মানে সজোরে থাপ করে কে জানি একটা চর মারছে। চর মারতে তো সে চরের সাথে সামনের দিকে বডিটা ইমব্যালেন্স হয়ে আগাই যায়, এবং কি সে মানে ভয়ে সে সামনের দিকে দৌড় মারে। সে বাড়ির দিকে না ফিরে, যেহেতু তার মুখ ছিল সামনের দিকে, সে চরের সাথে ভয়ে সামনের দিকে দৌড় দেয়। সে দৌড় দিয়ে দোকানে যায়। যাওয়ার পর সেখানে যায় তো সে ভয়ে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। কি হইলো ঘটনাটা? তো তার ভাই, চাচাতো ভাই জিশানকে সে দোকান থেকে ফোন দেয় যে আমি এখানে একটু আসছি, তুই একটু এসে মানে নিয়ে যা, বাড়িতে নিয়ে যা। তো জিশান যায় দোকানের ওইখানে, ওকে বাড়িতে না যে সে ভয় পাচ্ছিল সেই জন্য। তখন মানুষকে বলে যে এই ঘটনা ঘটছে আমার সাথে। তো তখন গ্রামের ভাষায় এটাকে বলে যে বাতাস লাগা। তো মানুষ বলতেছে যে যেহেতু তোমার বাতাস লাগছে, আবার তুমি এদিক দিয়ে বাড়িতে যাবা, তো এক কাজ করো, তুমি ফরজ গোসল করে তারপরে বাড়িতে যাও। তো তখন ওইখানে উপস্থিত কিছু গ্রামের মানুষ তারা ওকে ধইরা পাশের একটা পুকুরে নিয়ে যায়, নিয়ে সেখানে তাকে ফরজ গোসল করে বাড়ির দিকে তারে পাঠায়। যেহেতু সে টার্গেট হয়ে গেছে, ওরে চর দিছে, তো ওরে যদি শরীর পবিত্র না থাকে একটা ক্ষতি হবার সম্ভাবনা আছে, এমন 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 ভয় থেকেই মূলত এই কাজটা করা। তো তারে ফরজ গোসল করে জিশান তাকে বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে নিয়ে আসার পর পরের দিন সকাল দেখে যে সে ঘাড় সোজা করতে পারতেছে না, থাপ্পড় খেয়া ঘাড় বাঁকা হয়ে গেছে, ঘাড় ব্যথা করতেছে। তো তখন হুজুরকে ডাইকে নিয়ে আসা হয়, এবং হুজুর তাকে পরপর 2 দিন আইসা ফু ফু দেয়, কোরআনের আয়াত পরে ফু টু দেওয়ার পর 2 দিন পরে আস্তে আস্তে সে ভালো হয়ে যায়। তারপর আর তার সাথে তেমন কিছু ঘটে নাই। ঘটনা 3, বাড়ির পিছনে বড় যে পুকুর, সেই পুকুর পাড়ের পাশে একটা মসজিদ। এই মসজিদের এখানে প্রায়ই একটা সাপ দেখা যায়, একটা বড় একটা সাপ দেখা যায়। তো এই সাপের কথাটা গ্রামের অনেক মানুষই জানতো, যেহেতু মসজিদে আসতো সন্ধ্যার সময়, বা এইটা অনেকেই টুকটাক সেই সাপটা দেখছে। এই সাপের কথাটা ছড়াই পড়ার কারণে একদল ওঝা এই সাপটার কথা জানতে পারে। তখন তারা এই সাপটা ধরার জন্য আসে, ওই মসজিদের ওখান থেকে সাপটা ধরার জন্য আসে। তো ওইখানে আগেই প্রচলিত ছিল যে এটা মানে সাপ না, এটা মানে রক্ষাকারী জিন, ভালো জিন, এরকম। তো ওঝাদেরকে বলে যে আপনারা এটা এই কাজটা করেন না, সাপটা ধরেন না, এটা ভালো হবে না, ক্ষতি হবে, এই ধরনের কথা সাবধান সাবধান বাণী গ্রামের মানুষ এই ওঝাকে শোনায়। তো ওঝা তাদের কথা শোনে না, সাপটা ধরার জন্য সে গ্লাসের মধ্যে দেখতে থাকে যে সাপটা কোথায় আছে। তো ওরা এটা কিভাবে করে সেটা আমি জানি না, এখানে কি জাদু টোনা টোটকা কি কি বিষয়ে জানি না, ওরা নাকি দেখতে পায় গ্লাসের মধ্যে সাপটা কোথায় আছে। তো সে দেখে যে সাপটা মসজিদের নিচেই একটা গর্তের মধ্যে একটা অংশের মধ্যে সে দেখতে পায় যে সেখানে আছে। এটা অন্য কেউ দেখতে পায় না, শুধু সেই দেখতে পায়। তো সে যখন এই জিনিসটা দেখতে পায় যে সাপটা কোথায় আছে, ওই মুহূর্তেই গ্লাসটা একদম ভেঙে যায়, পানি সহ গ্লাসটা ভেঙে যায়। এই জিনিসটা দেখার পর সেই ওঝা মারাত্মক ভয় পায়। সে ভয় পায়, এবং কি সে সাথে সাথে ওই সে যেই দিকে মসজিদের যেই দিকে সে ওই সাপটাকে দেখছিল, সে ওই দিকে যায়, সাপটার কাছে ক্ষমা টমা চায় যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, এই সে এরকম ক্ষমা টমা চায়া সে চলে যায়। চলে যাওয়ার পর যেটা জানা যায় যে সে তারপর প্রায় 10-12 দিনের মতো জ্বর ছিল তার, সে প্রচন্ড অসুস্থ ছিল, এবং এভাবে আছে জ্বরে ভুগে সে মারা যায়। এই ঘটনাটা সেই বীরপাশা গ্রামের অনেকেই জানে। তো এই হলো ঘটনা 3। এই ঘটনাটা কিছুটা দুঃখজনক, একটা মানুষ মারা গেল এভাবে। ঘটনা 4, এই বাড়ির সামনের অংশে আমি প্রথমে বলছিলাম যে একটা পরবর্তীতে একটা মাদ্রাসা করা হয়। তো সেই মাদ্রাসার ঘটনা। তো মাদ্রাসার একটা নিয়ম আছে, যখন রাতে কেউ টয়লেটে যাবার প্রয়োজন পড়ে, তো সাথে 2 জনকে নিয়ে যাইতে হয়।
একটা স্টুডেন্ট, একটা হুজুর। তো এটা সচরাচর সব মাদ্রাসাতেই এই নিয়মটা থাকে যে একা যাতে কেউ মানে রাতের বেলা যাতে টয়লেটে না যায়, যেহেতু মাদ্রাসা নিয়ে অনেক ধরনেরই ভৌতিক অভিজ্ঞতা থাকে মানুষের, সেই জন্য। তো রাতের বেলা একটা স্টুডেন্টের টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন সে আরেকটা স্টুডেন্ট এবং একজন হুজুরকে ডাকে যে আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ছে। তো তারা তিনজন সেই স্টুডেন্টকে নিয়ে টয়লেটে যাচ্ছিল। তো মাদ্রাসাটা ছিল দোতলা, তো ওই স্টুডেন্টরা দোতলায় ছিল। তো ওরা ওইখান থেকে নেমে নিচতলার করিডোর ধরে টয়লেটের দিকে যাচ্ছে। তো টয়লেটের ঠিক বাম দিকেই ছিল ঈদগাহটা, একটা খোলা একটা চত্বর ঈদগাহ। এখানে মসজিদের মতো কিছু না, পুরাটা ঈদগাহ চারদিক থেকে বাউন্ডারি করা, খোলা চত্বর, এখানে কোনো স্থাপনা নাই। এটা খোলা একদম সিমেন্ট করা, নিচ ফ্লোরটা সিমেন্ট করা। বীরপাশা ছোট একটা গ্রাম, ছোট একটা ঈদগাহ, ঈদের নামাজটা এখানে পড়ানো হয়। তো ওরা এই টয়লেটের বাম দিকেই ছিল এই ঈদগাহটা। তো ওরা যখন টয়লেটের কাছাকাছি চলে আসছে, ওরা দেখে যে ঈদগাহের মধ্যে ছোট একটা বাচ্চা, 3 ফুট হবে এরকম, 2.5 ফুট 3 ফুট, 4-5 বছরের একটা বাচ্চা যতটুকু হয়, একটা উলঙ্গ একটা বাচ্চা হাঁটাহাঁটি করতেছে আর কান্না করতেছে। তো ওরা ওই যে মুহূর্তে বাচ্চাটাকে দেখে, বাচ্চাটা মূলত তাদের দিকে পিঠ দিয়ে হাঁটতেছিল। তো ওরা কান্নার শব্দ শুই না, ওইখানে দাঁড়ায় তাকাই থাকে এবং ভয় পেয়ে যায় যে এত রাতে এখানে একটা বাচ্চা কান্না করতেছে, ব্যাপার কি। ওরা ওইখানে দাঁড়াই থাকার পর বাচ্চাটা ঈদগার মধ্যে যখন একটা অংশের জায়গা যখন স্বাভাবিক ঘুরতে হবে, যখন এই বাচ্চাটা মানে ঘুরে, ওরা তাকাই রয়েছে। ওরা কিন্তু মানে এমন সময় কি অনেক সময় মানুষের হতবুদ্ধি হয়ে যায় যে একটু লুকাই, একটু না, ওরা বোকার মতো তাকাই আছে। তো বাচ্চাটা যখন ঘুরার পর বাচ্চাটার চেহারা দেখে ওরা মারাত্মক মানে ভয় পেয়ে যায়, যে কারণ বাচ্চার চেহারাটা অস্বাভাবিক ছিল, চোখগুলা জল করতেছিল। স্বাভাবিক করতেই সব বর্ণনাতেই আমি দেখছি যে যখন এরা বলে যে চোখগুলো জল করতেছিল, লাল হয়ে আসছিল, সেম থিং ওদের ভাষ্যমতে এমনই ছিল, যে চেহারাটা কিছুটা ভয়ঙ্কর ছিল, বিভৎস ছিল, চোখগুলো জল করতেছিল, রাগান্বিত একটা চেহারার মতো ছিল, এরকম ছিল তাদের বর্ণনাটা। এই জিনিসটা দেখার পর তারা মানে তিনজনই ভয়ে উল্টা দৌড় দিয়া ওরা মাদ্রাসার দোতলায় চলে যায়। কিন্তু তাদের মধ্যে একটা কিউরিসিটি থাকে যে কি হলো বা কি হচ্ছে। তো তারা ওই দরজা ফাঁক করে দোতলা থেকে তাকায় থাকে ঈদগাহের দিকে, যে বাচ্চাটা কি করে। তো ওরা দেখতেছে যে বাচ্চাটা ওখানে হাঁটাহাঁটি করতেছে আর মানে কান্না করতেছে। তারপর ওরা তাকায় থাকার পর দেখে যে কিছুক্ষণ পর বাচ্চাটা ওই ঈদগাহ থেকে বের হয়ে রাস্তা ধরে জমিদার বাড়ির দিকে হাঁটতে থাকে, এবং ওই বাড়ির সামনে যে বাগানটা ছিল এবং বাগানের এক পাশে একটা অনেক পুরানো আম গাছ ছিল, ওই বাগানের ভিতর দিয়ে সেই দিকে চলে যায়। এবং ওই দিকটা অন্ধকার থাকার কারণে পরবর্তীতে আর ওরা দেখতে পারে না, যে ওইদিকে মিলাই যায় ব্যাপারটা এমন। ঘটনা 5 আমার মামাতো ভাই ইসামের সাথে ঘটা। আমার একজন মামি মারা যান, আল্লাহ তাকে মাফ করুক, বেহেশত নসিব করুক। ওনার মৃত্যুর কারণে জানাজা, দাফন কাফনের উপলক্ষে আত্মীয় স্বজন বাড়িতে আসে। তো যেহেতু সবাই একসাথে আসা হয়, তো আমার মামাতো ভাইদেরকে 4 জন মামাতো ভাইকে একটা রুমে থাকার জন্য দেয়া হয়। তো গ্রামের বাড়িতে তখন গরমের সময় ছিল, গ্রামের বাড়িতে রাতে কারেন্টের অনেক প্রবলেম থাকে, কারেন্ট থাকে না। তো তারা সেই রুমে থাকার সময় তাদের জানলাটা খুলে ঘুমায়, যাতে বাতাস টাতাস আসে এবং রুমটা ঠান্ডা থাকে। তো যখন ওরা ঘুমায় এমন সময় মধ্যরাতের দিকে, এক্সাক্ট সময়টা মানে আমার মামাতো ভাই বলতে পারে না তখন কয়টা বাজে। ওর কাছে মনে হয়েছিল যে একদম মধ্যরাতের দিকে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। মানে এমন হয়, আমার সাথেও হয়েছে যে ঘুমাচ্ছি হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কিন্তু কেন ভাঙলো মানে সেটার কোনো রিজন নাই, এমনিতেই হঠাৎ ঘুম ভেঙে যায়, এমন আমার সাথেও হয়েছে। তো ওর এরকম হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ও জানলার দিকে তাকায়া দেখে যে জানলা থেকে 1-1.5 হাত দূরে কেউ দাঁড়ায় আছে, এবং অন্ধকারে বোঝা যাচ্ছে না যে তার চেহারা বা কি আসল বিষয়, বাট এখানে
বোঝা যাচ্ছে যে একটা মানুষ সেখানে দাঁড়াইয়া এক দৃষ্টিতে মানে তাদের দিকেই তাকায় আছে এবং নড়তেছে না, একদম মূর্তির মতো দাঁড়াইয়া তাদের দিকে তাকায় আছে, তাদের বিছানার দিকে তাকায় আছে। মূলত তার দিকে তাকায় আছে এমন না, মানে তাদের বিছানার দিকে তাকায় আছে। তো সে এটা দেখে মারাত্মক ভয় পায় এবং সে সেদিকে না তাকায়া চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। তো এভাবে সে আবার ঘুমায়ও যায়। তো সেই জিনিসটাতে মারাত্মক ভয় পায় এবং এই ঘটনাটা শোনার পর আমারও খুব গুজবাম্পস হচ্ছিল, মানে আমার কাছে খুব লোমহর্ষক মনে হয়েছে এই ঘটনাটা। যে আপনি একটু ভাবুন যে আপনি হঠাৎ ঘুম থেকে উঠলেন গ্রামে কোথাও, তারপর দেখতেছেন যে জানলা থেকে 1-1.5 হাত দূরে কেউ অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকায় আছে। আসলেই কিন্তু সিচুয়েশনটা খুবই ভয়ঙ্কর। আর বলে রাখা ভালো, তারা যেই ঘরটাতে ঘুমাচ্ছিল সেই ঘরটার পরেই হচ্ছে বাঁশঝাড়, এবং সেই বাঁশঝাড়ের পর কবরস্থানের পর মসজিদ। ওই বিশাল পুকুর পাড়েই কিন্তু এই রুমটা ছিল, তারা যে ঘরটাতে ছিল। তো পরে দেখা যায় যে এটা তো রাতের ঘটনা। পরে ওই আমার ভাইয়ের খুব জ্বর ওঠে, যেটা স্বাভাবিক অর্থে এই ধরনের ঘটনার পর মানুষ জ্বরে ভুগে অসুস্থ হয়ে যায়। তার খুব জ্বর হয়, কিন্তু আসলে জ্বরটা ভয় থেকে হয় নাই, কারণ তার জ্বর হলে তাকে বিভিন্ন ব্লাড টেস্ট করা হয়, পরে দেখা যায় যে তার ডেঙ্গু হয়েছিল। তো যে এটাকে আমরা ডেঙ্গুর জ্বর হিসেবে ধরতে পারি, কিন্তু তারপরেও সে মারাত্মক খুব ভয় পাইছিল। ওই জিনিসটা দেখার পর সে খুব ভয় পাইছিল, এবং আমার কাছেও এটা অনেক একটা ভয়ঙ্কর ঘটনা মনে হয়। তো এই বাড়িকে নিয়ে এরকম ছোট ছোট আরো অনেক ঘটনা আছে। তো আমি আমার কাছে যেই 5টা বেস্ট মনে হয়েছে যে শ্রোতা বন্ধুদের ভালো লাগবে, সেই 5টাই বললাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন আবার কথা হবে অন্য কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।